আমি শুভদীপ সিনহা আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমার এই চ্যানেল অল অ্যাবাউট জিওগ্রাফিতে। আজকে আমি এই ভিডিওতে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 12-এর যে সেকেন্ড চ্যাপ্টার ক্ষয়চক্র ও গঠন প্রক্রিয়া, তারই একটি নতুন টপিক নদীর ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্রের পথে বাধা। এবার জানতে হবে যে নদীর ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা কে দিয়েছিলেন। নদীর ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা দিয়েছিলেন উইলিয়াম মরিস ডেভিস। তিনি তার এই ক্ষয়চক্রের ধারণায় কি বলেছিলেন? তিনি তার এই ক্ষয়চক্রের ধারণায় বলেছিলেন একটি সমপ্রায় ভূমি থেকে একটি ভূমিভাগ উলম্বভাবে উত্থিত হবে এবং উত্থান কার্য শেষ হওয়ার পর তার উপর নদীর ক্ষয়চক্র সংঘটিত হবে এবং এই ক্ষয়চক্রের ফলে কি হবে? উত্থিত ভূভাগটি যৌবন পরিণত ও বার্ধক্য অবস্থার মধ্যে দিয়ে আবার সমপ্রায় ভূমিতে পরিণত হবে এবং এইভাবেই ক্ষয়চক্রটা সম্পূর্ণ হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই ক্ষয়চক্রটি সম্পূর্ণ হওয়ার আগেই ভূমিভাগের উত্থানজনিত কারণে বা সমুদ্রপৃষ্ঠের উত্থান বা অবনমনজনিত কারণে বা অন্য কোনো প্রাকৃতিক কারণে নদীর যদি ক্ষয়কার্যের পরিমাণ বা ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পায় বা ক্ষয় করার ক্ষমতা হ্রাস পায়, তাহলেও কিন্তু তার এই ক্ষয়চক্রটি যেটি স্বাভাবিকভাবে বা পর্যায়ক্রমে যৌবন পরিণত বার্ধক্য অবস্থার মধ্যে দিয়ে সমপ্রায় ভূমিতে পরিণত হতো, সেটা হতে পারে না, অর্থাৎ ক্ষয়চক্রটা বাধাপ্রাপ্ত হয়। একেই বলা হয় নদীর ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্রের পথে বাধা। এবার কথা হচ্ছে এই নদীর ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্রের পথে বাধার কারণগুলি কী কী? মূলত তিনটি কারণে এই বাধা উৎপন্ন হয়ে থাকে। এই কারণগুলি এবার আমরা এক এক করে আলোচনা করব। প্রথম যে কারণটা সেটা হচ্ছে ক্ষয়ের শেষ সীমার পরিবর্তন। এবার আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে ক্ষয়ের শেষ সীমা জিনিসটা কি। ডেভিসের মতে স্বাভাবিক ক্ষয়চক্র বা নদীর ক্ষয়চক্রের শেষ সীমা হচ্ছে সমুদ্র সমতল বা সমুদ্রপৃষ্ঠ। এটাই হচ্ছে নদীর ক্ষয়চক্রের শেষ সীমা, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের উত্থান বা অবনমন ঘটলে ক্ষয়ের শেষ সীমার পরিবর্তন হয়। আর এই সমুদ্রপৃষ্ঠের উত্থান বা অবনমন জনিত কারণে ক্ষয়ের শেষ সীমার পরিবর্তন হলে নদীর ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্র বাধাপ্রাপ্ত হয়। তাহলে ক্ষয়ের শেষ সীমার পরিবর্তন দুভাবে সংঘটিত হতে পারে। একটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের ধনাত্মক পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের ঋণাত্মক পরিবর্তনের মাধ্যমে। এটি দুভাবে সংঘটিত হয়। সমুদ্রপৃষ্ঠের ধনাত্মক পরিবর্তন বা সমুদ্রপৃষ্ঠের ঋণাত্মক পরিবর্তনের মাধ্যমে। এবার আমাদের জানতে হবে যে সমুদ্রপৃষ্ঠের ধনাত্মক পরিবর্তন কি আর সমুদ্রপৃষ্ঠের ঋণাত্মক পরিবর্তনই বা কি। প্রথমে আমরা জানবো সমুদ্রপৃষ্ঠের ধনাত্মক পরিবর্তন সম্পর্কে। কোনো কারণে মহাদেশীয় ভূভাগের অবনমন ঘটলে কি হয়? মহাদেশীয় ভূভাগ নিচে নেমে যায়। এবার কথা হচ্ছে এই মহাদেশীয় ভূভাগের অবনমন ঘটবে কি করে? মহাদেশীয় ভূভাগের অবনমন ঘটতে পারে দুভাবে, মহীভাবক আলোড়নের ফলে বা ভূমিকম্পজনিত কারণে। এইবার মহাদেশীয় ভূভাগের অবনমন যদি ঘটে যে কোনো কারণে, সেটা মহীভাবক আলোড়নের জনিত কারণে হোক বা ভূ-আলোড়ন জনিত কারণে হোক, সেক্ষেত্রে যদি মহাদেশীয় ভূভাগের অবনমন ঘটে, ধরো এটা মহাদেশীয় ভূভাগ এবং এটা সমুদ্রপৃষ্ঠ, অবনমন যদি ঘটে মহাদেশীয় ভূভাগের, তাহলে কি হলো? মহাদেশীয় ভূভাগের সাপেক্ষে এই সমুদ্রপৃষ্ঠটা কিন্তু উঁচু হয়ে অবস্থান করবে। আরও একটা কারণে সমুদ্রপৃষ্ঠ উঁচু হয়ে অবস্থান করতে পারে, সেটা হচ্ছে বিপুল পরিমাণে যদি হিমবাহ গলা জল সমুদ্রের জলের সাথে এসে মিলিত হয়, তাহলেও কিন্তু মহাদেশীয় ভূভাগ একই স্থানে অবস্থান করলেও সমুদ্র জলতলের উত্থান ঘটবে এবং উত্থানজনিত কারণে কি হবে? মহাদেশীয় ভূভাগ নিচু হয়ে অবস্থান করবে এবং সমুদ্রপৃষ্ঠ উঁচু হয়ে অবস্থান করবে। এই দুভাবে মূলত সমুদ্রপৃষ্ঠের ধনাত্মক পরিবর্তন সংঘটিত হয়। আর এই দুটো কারণের যে কোনো কারণেই সমুদ্রপৃষ্ঠের ধনাত্মক পরিবর্তন সংঘটিত হলে কি হবে? সমুদ্রপৃষ্ঠের ধনাত্মক পরিবর্তন সংঘটিত হলে নদীটি হঠাৎ বা দ্রুত ক্ষয়ের যে নিম্ন সীমা বা শেষ সীমা তার কাছাকাছি চলে আসবে। এর ফলে নদীর যে ক্ষয়কারী শক্তি বা ক্ষয়কারী ক্ষমতা, সেটার কিন্তু হ্রাস ঘটবে।
এবং এর ফলে কি হবে, ক্ষয়চক্রটা বাধাপ্রাপ্ত হবে। কিভাবে? অর্থাৎ দেখা গেল যে ক্ষয়চক্রটি হঠাৎ হয়তো যৌবন অবস্থায় বা যৌবন পর্যায়ে আছে, সেটি কি হবে, নদীর ক্ষয় ক্ষমতা হ্রাস পাওয়ার জন্য, অর্থাৎ নদীটির ক্ষয়ের নিম্নসীমার কাছাকাছি চলে আসার জন্য হঠাৎ ভূমিভাগটি যৌবন অবস্থা থেকে বার্ধক্য অবস্থায় পর্যবসিত হবে এবং এইভাবে ক্ষয়চক্রের পথে বাধা সৃষ্টি হলো। মানে কি, যেটি স্বাভাবিক উপায়ে চলছিল, যৌবন পর্যায়, তারপর পরিণত পর্যায়, তারপর বার্ধক্য পর্যায়ে একটি সময় নিয়ে, সেটি আর হবে না। ভূমিভাগটি সরাসরি যৌবন অবস্থা থেকে বার্ধক্য অবস্থায় পর্যবসিত হবে। এর ফলে প্রত্যেক ভূমিরূপে যে আলাদা আলাদা, প্রত্যেক পর্যায়ে যে আলাদা আলাদা ভূমিরূপ সংগঠিত হতো, সেটা কিন্তু আর হলো না। ফলে ক্ষয়চক্রটি কিন্তু সম্পূর্ণ হলো না। পরিণত পর্যায়টা দেখো এক্ষেত্রে কিন্তু মিসিং হয়ে গেল। এইভাবে ক্ষয়চক্রের সমুদ্রপৃষ্ঠের ধনাত্মক পরিবর্তনজনিত কারণে কি হয়, নদীর ক্ষয়চক্রের পথে বাধার সৃষ্টি হয়। দ্বিতীয়টা কি, সমুদ্রপৃষ্ঠের ঋণাত্মক পরিবর্তন, অর্থাৎ নেগেটিভ পরিবর্তন এখানে কিভাবে হচ্ছে। এক্ষেত্রে যদি কোনো কারণে মহাদেশীয় ভূভাগের উত্থান ঘটে, এবার মহাদেশীয় ভূভাগের উত্থান কিভাবে ঘটতে পারে, একই কারণে মহীভবক আলোড়ন বা ভূকম্পনজনিত কারণে মহাদেশীয় ভূভাগের উত্থান ঘটতে পারে। এবার মহাদেশীয় ভূভাগ এটা, সমুদ্র সমতল এটা, কোনো কারণে যদি মহাদেশীয় ভূভাগের উত্থান ঘটে, সেক্ষেত্রে কি হলো, মহাদেশীয় ভূভাগটা সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু হয়ে অবস্থান করছে। আরও একটা কারণে মহাদেশীয় এই সমুদ্রপৃষ্ঠের ঋণাত্মক পরিবর্তন ঘটতে পারে, সেটা হচ্ছে যদি সমুদ্র জলের একটা বড় অংশ তুষারে অর্থাৎ বরফে পরিণত হয়, তাহলেও কিন্তু সমুদ্রের যে জলের পরিমাণ সেটা কমবে এবং সমুদ্র জলতল নিচু হয়ে যাবে। এক্ষেত্রে মহাদেশীয় ভূভাগ আর সমুদ্র সমতল একই তলে অবস্থান করলেও সমুদ্র জলের পরিমাণ কমে যাওয়ার জন্য, কেন কমে যায় সেটা একটু আগেই বললাম, সমুদ্র জলতল কি হবে, নিচু হয়ে অবস্থান করবে। এক্ষেত্রেও কিন্তু মহাদেশীয় ভূভাগ উঁচু এবং সমুদ্র জলতল নিচু হয়ে গেল। এবং এই দুক্ষেত্রে মহাদেশীয় ভূভাগ উঁচু হয়ে অবস্থান করার ফলে কি হয়, নদীর মানে ভূভাগের ঢালের পরিমাণ বৃদ্ধি পায়। এই সমুদ্র মহাদেশীয় ভূভাগ উঁচু এবং সমুদ্র সমতল নিচু হয়ে অবস্থান করছে, এর ফলে কি হচ্ছে, এই যে ঢালটার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর এই ঢালের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়, নদী আবার নতুন করে ক্ষয় করার যে ক্ষমতা, অর্থাৎ নদীর যে ক্ষয় শক্তি, সেটার পরিমাণ বৃদ্ধি পায়। একেই বলা হয় নদীর পুনর্যৌবন লাভ। আর এই নদীর পুনর্যৌবন লাভের ফলে কি হয়, এর ফলেও কিন্তু ক্ষয়চক্রের পথে বাধা সৃষ্টি হয়। তোমরা এবার বলবে কিভাবে? কিভাবে বলতে এইভাবেই ক্ষয়চক্রের পথে বাধা সৃষ্টি হয় নদীর পুনর্যৌবন লাভের ফলে, যে দেখা গেল যে উত্থিত ভূভাগটি যৌবন পরিণত অবস্থা শেষ করে বার্ধক্য অবস্থায় অবস্থান করছে। হঠাৎ করে যদি ক্ষয়ের যে শেষ সীমা তার যদি ডাউন হয়ে যায়, সেটা যদি নিচু হয়ে যায়, ফলে কি হলো, ঢাল বৃদ্ধিজনিত কারণে নদীটি আবার ক্ষয় করার শক্তি ফিরে পেল, অর্থাৎ নদীটি পুনর্যৌবন লাভ হলো নদীটির। এর ফলে কি হলো, যে ভূমিভাগটি ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় আছে, সেখানে নদী আবার নতুন করে নিম্ন ক্ষয় শুরু করবে, অর্থাৎ একটি নতুন ক্ষয়চক্রের সূচনা হবে। এইভাবে নদীর পুনর্যৌবন লাভের ফলে কি হবে, ক্ষয়চক্রের পথে বাধার সৃষ্টি হবে। যেটি বার্ধক্য অবস্থায় আছে সেখানে আবার নতুন করে নিম্ন ক্ষয়জনিত কারণে একটি নতুন করে ক্ষয়চক্রের সূচনা ঘটবে। এইভাবে নদীর এই সমুদ্রপৃষ্ঠের যে ঋণাত্মক পরিবর্তন, সেটি কিন্তু ক্ষয়চক্রের পথে বাধা সৃষ্টি করে। আর এই সমুদ্রপৃষ্ঠের ঋণাত্মক পরিবর্তনের ফলে নদীর যে পুনর্যৌবন লাভ হয়, সেটি মূলত তিন প্রকার। একটা হচ্ছে গতিশীল পুনর্যৌবন লাভ, একটা হচ্ছে স্থিতিশীল পুনর্যৌবন লাভ, আর একটা হচ্ছে ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ। এই তিন ধরনের পুনর্যৌবন লাভ সম্পর্কে পরের ভিডিওতে আলোচনা করব। এটা হচ্ছে পুনর্যৌবন লাভের প্রকারভেদ। এইবার যে কারণটার হচ্ছে সেকেন্ড কারণ, যেটা নদীর বা স্বাভাবিক ক্ষয়চক্রের পথে বাধা সৃষ্টি করে, সেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। এই জলবায়ুর পরিবর্তন কিভাবে নদীর বা স্বাভাবিক ক্ষয়চক্রের পথে বাধা সৃষ্টি করে, সেটা আমরা জেনে নিই। বৃষ্টিপাত হচ্ছে একটা জলবায়ুর উপাদান, আমরা জানি। আবহাওয়া জলবায়ুর উপাদান হচ্ছে বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের পরিমাণ যদি হঠাৎ বৃদ্ধি পায়, তাহলে নদীতে স্বাভাবিকভাবে জলের পরিমাণ বৃদ্ধি পাবে। আর নদীতে জলের পরিমাণ বৃদ্ধি পেলে ক্ষয় আর বহন কাজের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। আর এর উল্টোটা যদি হয়, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ যদি কমে যায়, তাহলে কি হবে, নদীতে জলের পরিমাণ কমে যাবে এবং নদীতে
সঞ্চয় কাজের পরিমাণ বৃদ্ধি পাবে। প্রাকৃতিক কারণে যদি নদীতে জলের পরিমাণ খুব প্রাকৃতিক কারণে বা বৃষ্টিপাতজনিত কারণে যদি নদীতে জলের পরিমাণ খুব বেড়ে যায় বা নদীতে বৃষ্টিপাতজনিত কারণে যদি জলের পরিমাণ খুব কমে যায়, উভয় ক্ষেত্রে কি হবে? উভয় ক্ষেত্রেই আমরা দেখব যে নদীর দৈর্ঘ্য বরাবর এবং আড়াআড়িভাবে যদি পার্শ্বচিত্র অঙ্কন করা যায়, তাহলে স্বাভাবিক ক্ষয়চক্রের ক্ষেত্রে যে মসৃণতা লক্ষ্য করা যায়, স্টেপ বাই স্টেপ যে এগাচ্ছে সেই বিষয়টা লক্ষ্য করা যায়। নদীতে বৃষ্টিপাতজনিত কারণে অত্যধিক জলের পরিমাণ বৃদ্ধি পেলে বা বৃষ্টিপাতজনিত কারণে জলের পরিমাণ কমে গেলে এই যে স্বাভাবিক নদীর যে লং প্রোফাইল বা কস প্রোফাইলের বা আড়াআড়ি চিত্র বা দীর্ঘচিত্রে যে মসৃণতা স্বাভাবিক ক্ষয়চক্রে লক্ষ্য করা যায়, সেটা কিন্তু এই দুটো কারণে, অর্থাৎ বৃষ্টিপাতের ফলে জলের পরিমাণ বৃদ্ধিজনিত কারণে এবং বৃষ্টিপাতের ফলে জলের পরিমাণ কমজনিত কারণে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই স্বাভাবিকতা লক্ষ্য করা যায় না। ফলে এর ফলেও কিন্তু নদীর যে স্বাভাবিক ক্ষয়চক্র বা ক্ষয়চক্রটা যে স্বাভাবিকভাবে অগ্রসর হচ্ছে সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। আবার কোনো কারণে যদি সেখানকার জলবায়ু খুব শীতল হয়ে যায়, তাহলে কিন্তু নদীর ক্ষয়চক্র বাদ দিয়ে সেখানে হিমবাহের ক্ষয়চক্র শুরু হয়। এটাও কিন্তু ক্ষয়চক্রের পথে বাধা সৃষ্টি করে। আবার যদি এই জলবায়ুগত কারণে অঞ্চলটি মরু প্রকৃতির হয়ে যায় বা শুষ্কতার পরিমাণ বৃদ্ধি পায়, তাহলেও কিন্তু সেখানে কি হবে? নদীর ক্ষয়চক্রের ফলে বদলে বায়ুর ক্ষয়চক্র প্রাধান্য লাভ করবে। এর ফলেও কিন্তু স্বাভাবিক ক্ষয়চক্রটা সেখানে বাধাপ্রাপ্ত হবে। 3 নম্বর যে পয়েন্টটা যেটা ক্ষয়চক্রের পথে বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে অগ্ন্যুৎপাত জনিত কারণ। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে অগ্ন্যুৎপাত জনিত কারণ। এই অগ্ন্যুৎপাত নদীর বা স্বাভাবিক ক্ষয়চক্রে কিভাবে বাধা সৃষ্টি করে? যদি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অগ্ন্যুৎপাতের ফলে লাভা প্রবাহিত হয়, ফলে সেখানে লাভা সঞ্চিত হয়ে অঞ্চলটির উচ্চতা বৃদ্ধি পাবে। আরও একটা কি হয়, এই যে নদীর ক্ষয়চক্রের ফলে বিভিন্ন পর্যায়ে যে ভূমিরূপগুলি সৃষ্টি হয়েছিল সেগুলো এই লাভা সঞ্চয়ের ফলে কি হয়? ঢাকা পড়ে যায়। এই উভয় কারণে কি হয়? এই অগ্ন্যুৎপাত জনিত কারণে নদীর ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্রটা বাধাপ্রাপ্ত হয়। সেকেন্ডলি, নদীর গতিপথে যদি আড়াআড়িভাবে লাভা সঞ্চিত হয়ে যায়, তাহলে কি হবে? স্থানীয়ভাবে সেখানে একটি হ্রদের সৃষ্টি হয়। আর এই হ্রদে দীর্ঘদিন জল জমতে জমতে কি হয়? নদীটি স্বাভাবিকভাবে যেদিকে প্রবাহিত হচ্ছিল সেদিকে প্রবাহিত না হয়ে তার দিকের পরিবর্তন ঘটে। আর নদী যখন দিক পরিবর্তন ঘটাবে, সেখানে ডেফিনেটলি যে ক্ষয়চক্রটা চলছিল সেটা বাধাপ্রাপ্ত হবে। এইভাবে অগ্ন্যুৎপাত জনিত কারণে নদীর যে ক্ষয়চক্র সেটা বাধাপ্রাপ্ত হয় বা স্বাভাবিক ক্ষয়চক্র বাধাপ্রাপ্ত হয়। এই ছিল নদীর বা স্বাভাবিক ক্ষয়চক্রের বাধার বিভিন্ন কারণ এবং তার বিশ্লেষণ বা বর্ণনা। তোমাদের এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরও ভিডিও বানানোর মোটিভেশন পাই, এবং একটি লাইক ও কমেন্ট করে যাবে। ধন্যবাদ।